হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমার চোখের সামনে আমার জামাই বাবাজিকে চড় মেরে চলে গেল। এখানে আমার অনেক অপমান হয়ে গেল, আর সহ্য করতে পারছি না মা। এরপর তপন তার বউয়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। কয়েক ঘন্টা পর মিনা কিছুটা সুস্থ হয়ে কাজলের কাছে আসে। তোমার অনেক ধন্যবাদ কাজল, আগের জন্মে নিশ্চয়ই কোনো পুণ্য করেছিলাম, যার কারণে তোমার মতো ছোট বোন পেয়েছি। কাজল, তুমি আমার জন্য বাড়ির সকলের চোখে নিজেকে খারাপ করছো কেন? আমি তো আগেই বলেছিলাম দিদি, আমি থাকতে এই বাড়িতে তোমার উপরে আর অন্যায় হবে না। যতদিন এই বাড়িতে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে না, ততদিন আমি শান্তিতে থাকতে পারবো না। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং আরতির মেয়ে জামাই আবার তাদের বাড়িতে আসে। সেদিন বিকেল বেলায় আরতি যখন বাড়িতে কিছু খোঁজাখুঁজি করছিল, এমন সময় তার জামাই তপন বলে, আরে মা, আপনি এত ব্যস্ত হয়ে কি খুঁজছেন? আরে জামাই বাবাজি, আজ সকাল থেকে আমার আলমারির চাবি খুঁজে পাচ্ছি না। এ আপনি কি বলছেন? আলমারির চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না? আরে রূপা, তুমি আলমারির চাবি কোথাও দেখেছো? না, আমি তো দেখিনি। আচ্ছা মা, তুমি তোমার দুই বৌমাকে জিজ্ঞাসা করেছো? না, তাদেরকে জিজ্ঞাসা করিনি। আরে রূপা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তারা দুজন চাবি নেবে কেন? এটাও একটা কথা যে সেদিন কাজল মায়ের হাত থেকে চাবি কেড়ে নিয়েছিল, কিন্তু সেটা তো সকলের সামনে করেছিল। টাকা নেওয়ার পর কাজল মায়ের হাতে চাবি ফেরত দিয়ে দিয়েছিল। চলুন আমরা গিয়ে চাবি খুঁজি, হয়তো পাওয়া যাবে। এরপর আরতি কিছু সময় পর্যন্ত তার মেয়ে জামাইয়ের সঙ্গে চাবি খোঁজার পর কাজল এবং মিনার কাছে যায়। কাজল, আমি আলমারির চাবি খুঁজে পাচ্ছি না, সেটা তোমার কাছে নেই তো? না মা, আমার কাছে চাবি নেই। আরতি এবং তপন সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় টেবিলের উপরে তারা চাবি দেখতে পায়। আরে, এই তো আমার আলমারির চাবি, এটা কাজলের ঘরেই ছিল। এই নিন মা, চাবি পাওয়া গেছে। কিন্তু চাবি কাজলের কাছে কিভাবে এলো? তোমার কাছে চাবি কিভাবে এলো কাজল? এসব ব্যাপারে আমি কিছু জানি না মা, আমি জানি না চাবি কিভাবে এখানে এলো। আরে মা, চাবি যখন পাওয়া গেছে তাহলে আর ঝামেলা করতে হবে না। এবার চলুন এখান থেকে যাই। এরপর তপন আরতিকে নিয়ে কাজলের রুম থেকে বেরিয়ে পড়ে এবং হল রুমে গিয়ে বসে। মা, একটা জিনিস খুব ভালো হয়েছে যে চাবিটা বাইরের কোনো মানুষের হাতে পড়ে যায়নি। আচ্ছা মা, সকাল থেকে চাবি আপনার কাছে ছিল না, তাই আপনি একবার আলমারিটা চেক করে নিলে ভালো হয়। যদিও আমার মনে হচ্ছে না যে কোনো সমস্যা হয়েছে। তুমি একদম ঠিকই বলেছো জামাই বাবাজি, চলো একবার আলমারিটা দেখেই আসি। হ্যাঁ মা, চলো, তোমার বৌমায়ের উপর আমার একদমই বিশ্বাস হচ্ছে না। এরপর আরতি তপন এবং রূপাকে সঙ্গে নিয়ে আলমারির কাছে যায় এবং আলমারি খোলার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। এ কি সর্বনাশ! আমার আলমারিতে টাকা গহনা কিছুই নেই, সবকিছু কোথায় গেল? এই দেখো জামাই বাবাজি, আমার আলমারি সবকিছু চুরি হয়ে গেছে। হায় হায়, কাজল এটা কি করে দিল? যেই বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হলো সেই বাড়িতেই চুরি করলো। কাজল, কাজল, তাড়াতাড়ি এখানে আয়। কি হয়েছে মা, আপনি আমাকে ডাকছেন কেন? আমার আলমারির দিকে তাকিয়ে দেখ, এখান থেকে সবকিছু কোথায় গেল? বল, আমার টাকা আর গহনা কোথায় লুকিয়ে রেখেছিস? টাকা আর গহনা কোথায় সেটা আমি জানি না মা। আমি ভালো করেই জানি, আমার আলমারি থেকে সবকিছু তুই চুরি করেছিস। এ আপনি কি বলছেন মা? আপনি শুধু শুধুই কাজলের ব্যাপারে মিথ্যা কথা বলছেন। আপনি কি এটাও বুঝতে পারছেন না যে এখানে কেউ আছে যে কাজলকে ফাঁসানোর চেষ্টা করছে? তুই চুপ কর মিনা, আমি তোর সঙ্গে কথা বলছি না। জামাই বাবাজি, তুমি এখনই পুলিশকে ফোন করো। আরে মা, শুধু শুধু পুলিশকে ডাকতে হবে না। যতই হোক কাজল এই বাড়ির বৌমা। এই বাড়ির বৌমা চুরি করেছে জানতে পারলে আশেপাশের লোকেরা নানা রকম কথা বলবে, আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। তাহলে তুমি নিজেই একে জিজ্ঞাসা করো যে আমার টাকা আর গহনা কোথায় রেখেছে। মা, আমি সত্যি কথা বলছি, আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমি কিচ্ছু চুরি করিনি। সকলে যখন কথা বলছিল এমন সময় রামু কাকার সঙ্গে এক লোক সেখানে আসে। ছোট বৌমা, এই লোকটা তোমার সঙ্গে দেখা করতে চাইছিল, তাই আমি বাড়িতে নিয়ে চলে এলাম। আপনি কাজল ম্যাডাম তো? হ্যাঁ, ইনি কাজল। তা তোমার কি কাজ? আরে কাজল ম্যাডাম, কাল আপনি আমার দোকানে অনেকগুলো গহনা বিক্রি করার জন্য সোনার দাম জিজ্ঞাসা করতে এসেছিলেন।
আপনি সেখানে একটা হার ফেলে এসেছিলেন, ওটাই ফেরত দেওয়ার জন্য এসেছি। এটা মিথ্যা কথা, আমি এই লোকটিকে চিনিই না। কই হারখানা দেখি। আরে মা, একটু ভালো করে দেখুন তো, এটা কি আপনার হার? আরে হ্যাঁ, এটা তো আমার হার। কি সত্যি এবং কি মিথ্যে এটা তো সকলের সামনে প্রমাণ হয়ে গেল। আর আমার কিছু বলার নেই মা। তার মানে এই কাজলই চুরি করেছে। তুমি এখনই পুলিশকে ফোন করে ডাকো, একে আমি এক মুহূর্ত এখানে থাকতে দেব না। এবার পুলিশ আমার গহনা আর টাকার খোঁজ করবে। ছি ছি, আমি কোনোদিন আশা করতে পারিনি আপনার বৌমা এরকম কাজ করবে। ঠিক আছে, আপনি বলছেন যখন, তাহলে আমি পুলিশকে ফোন করে দিচ্ছি। এরপর তপন হলরুমে গিয়ে বসে পড়ে এবং পুলিশকে ফোন করে দেয়। কিছু সময় পর পুলিশ তাদের বাড়িতে আসে এবং কাজলকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। অপরদিকে কাজলের অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা শুনে রজত ফ্লাইট ধরে দিল্লি থেকে ফিরে আসে এবং তার দাদার সঙ্গে থানায় পৌঁছায়। রজত বাবু, আপনার ওয়াইফকে আমি জামিনে ছেড়ে দিচ্ছি, কিন্তু যতদিন এই কেস চলবে ততদিন পর্যন্ত আপনার ওয়াইফ এই রাজ্য ছেড়ে কোথাও যেতে পারবে না। ঠিক আছে স্যার, আপনি তাকে ছেড়ে দিন। এই কনস্টেবল, কাজল ম্যাডামকে মুক্ত করে দাও। এরপর পুলিশ কাজলকে মুক্ত করে দেয় এবং কাজল লকআপ থেকে বেরিয়ে তার স্বামীর কাছে আসে। আমি জানি কাজল, এতে তোমার কোনো দোষ নেই। আমি আগে থেকে জানতাম আমার বাড়ির লোকেরা তোমাকে বিপদে ফেলে দেবে। আমাকে অ্যারেস্ট করে নেওয়া হলো, এটার জন্য আমার কোনো দুঃখ নেই রজত। আমার দুঃখ শুধু এটাই যে মায়ের জামাই তাকে ঠকিয়ে সবকিছু নিয়ে নিচ্ছে, কিন্তু মা কিছুই বুঝতে পারছে না। জানি না মা কবে এ কথাগুলো বুঝতে পারবে। চলো এবার তুমি বাড়ি ফিরে চলো। এরপর রজত কাজল এবং সুরেশের সঙ্গে থানা থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অপরদিকে তাদের বাড়িতে আরতি দেবী তার মেয়ে জামাইয়ের সঙ্গে খেতে খেতে গল্প করছিল। খাও, তুমি ভালো করে খাও, সে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। সকলে যখন কাজলের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল, এমন সময় মিনা সেখানে চলে আসে। বিনা কারণে আপনারা কাজলকে ফাঁসিয়েছেন, আপনারা একদিনের ফল নিশ্চয়ই পাবেন। কাজলের জন্য তুই অনেক কথা বলতে শিখেছিস দেখছি। এখন তোকে বাঁচানোর জন্য আর কেউ নেই। আজ তোকে তোর আসল জায়গা দেখিয়েই দেব। আরতি এই বলে মিনাকে মারার জন্য তার কাছে যায়। এমন সময় হঠাৎ করে কাজল সেখানে চলে আসে। খবরদার মা, দিদির গায়ে হাত তোলার চেষ্টাও করবে না, না হলে কিন্তু আমি চুপ করে থাকতে পারবো না। আমি নিজের কাজ শেষ করা পর্যন্ত এখান থেকে কোথাও যাব না। শুধু চুরির কেস কেন, খুনের কেস দিয়ে দিলেও আমি এখানেই থাকবো। দিদি, তুমি আমার সঙ্গে চলো। কাজল এই বলে মিনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর তপন বসে বসে কিছু ভাবতে শুরু করে। কাজল কি যেন বলে গেল, খুনের কেস। এবার মনে হচ্ছে সেটাই করতে হবে। এরপর সেদিন রাতের বেলা সকলে ঘুমিয়ে পড়ার পর তপন রুমের বাইরে আসে এবং সিঁড়ির উপরে উঠে সেখানে লাগানো একটি বড় ঘড়িতে কিছু করার চেষ্টা করছিল। এই ঘড়িটাকে এমন আলগা করে দিতে হবে যাতে এখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নিচে পড়ে যায়। কাল সকালে কাজল যখন এটা পরিষ্কার করবে, এমন সময় শাশুড়ি মাকে নিচে দাঁড় করিয়ে দিলে আমার কাজ শেষ। এরপর তপন নিজের কাজ শেষ করার পর রুমের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কাজল বাড়ি পরিষ্কার করতে করতে যখন ঘড়ির কাছে এসে দাঁড়ায়, এমন সময় তপন তার শাশুড়িকে ডাকতে শুরু করে। আরে মা, আপনি কোথায় গেলেন? মা, একবার আসবেন। তপন সিঁড়ির নিচে দাঁড়িয়ে ডাকাডাকি করায় কিছু সময় পর আরতি দেবী সেখানে এসে দাঁড়ায়। এই তো, শাশুড়ি মা একদম ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে। ঘড়ি যদি পড়ে তাহলে তার মাথাতেই পড়বে। আরে জামাই বাবাজি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতে শুরু করে দিলে? কেন ডাকছিলে বললে না তো? আরে মা, বিশেষ কোনো কারণ নয়। আসলে আজ আপনার ভাড়া বাড়িগুলোতে একবার যাব, সেখানে গিয়ে দেখে আসি সবকিছু ঠিক আছে কি নেই। তুমি আছো তাই আমাকে কোনো জিনিস নিয়ে আর চিন্তা করতে হয় না। ঠিক আছে, তুমি গিয়ে দেখে এসো। আরতি যখন তার জামাইয়ের সঙ্গে কথা বলছিল, এমন সময় কাজল ঘড়ি পরিষ্কার করতে যায় এবং তার হাত লাগানোর সঙ্গে সঙ্গে ঘড়ি নিচে পড়ে যায়। ঘড়িটি আরতি দেবীর মাথায় পড়তে যাবে, এমন সময় তপন ধাক্কা মেরে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। আরে কাজল, তুমি মাকে মারতে চাইছিলে? আমি না থাকলে জানি না কি সর্বনাশ হয়ে যেত।
না, আমি কিছু করিনি। জানি না ঘড়িটা কিভাবে পড়ে গেল। আরে মা, কাজল হয়তো ঠিকই বলছে, মাঝে মাঝে এরকম দুর্ঘটনা হয়ে যায়। কাজল, তুমি রুমের ভিতরে যাও, আমি মাকে বুঝিয়ে দিচ্ছি। তপনের কথা শুনে কাজল রুমের ভেতরে চলে যায়। কাজলের চলে যাওয়ার পর তপন তার শাশুড়িকে বলে, মা, আমি কোনোদিন ভাবতে পারিনি কাজল আপনাকে প্রাণে মারার চেষ্টা করবে। এসব কিছু আপনার সম্পত্তি নেওয়ার জন্য হচ্ছে। আপনার নামে এত কিছু আছে, এটা দেখে তাদের সহ্য হচ্ছে না। তুমি একদম ঠিকই বলেছো জামাই বাবাজি। তবে এরা সম্পত্তির লোভে যে আমাকে মারতে চাইবে, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। মা, এসব থেকে বাঁচার জন্য একটাই উপায় আছে। আপনি অন্য কারোর নামে নিজের সম্পত্তি করে দিন। এমন কারোর নামে করে দিন যার উপর আপনি বিশ্বাস করেন। কি বললে? সম্পত্তি অন্য কারো নামে করে দেব? হ্যাঁ, আমি সব সম্পত্তি তোমার নামেই করে দেব। তাহলে আমাকে মেরে এদের আর কোনো লাভ হবে না। আপনি নিজের সব সম্পত্তি আমার নামে করে দেবেন? আপনি যখন চাইছেন তাহলে করে দিন। আপনার প্রাণহানির আশঙ্কা শেষ হয়ে গেলে আমি সম্পত্তি ফিরিয়ে দেব। ঠিক আছে জামাই বাবাজি, তুমি আমাকে উকিলের কাছে নিয়ে চলো। আমি এখনই সম্পত্তি তোমার নামে করে দিতে চাই। জানি না দেরি করলে হয়তো আমার বৌমাগুলো আবার আমাকে মারার চেষ্টা করতে পারে। এরপর তপন আরতি দেবীকে নিয়ে উকিলের কাছে যায় এবং তার সমস্ত সম্পত্তি নিজের নামে করিয়ে নেয়। পরের দিন সকালে সুরেশ এবং মিনা যখন হলরুমে বসেছিল, এমন সময় তপন সেখানে আসে। আরে কি হলো সুরেশ, এত বেলা হয়ে গেল, আজ তুমি কাজে যাচ্ছ না কেন? আসলে জামাইবাবু, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই ছুটি নিয়েছি। এভাবে ছুটি নিলে তো চলবে না। এবার থেকে সংসার খরচের জন্য তোমাকে বেশি টাকা দিতে হবে, তাই বেশি বেশি করে কাজ করা শুরু করো। তুমি এরকম করে বলছো কেন? তাছাড়া আমি সংসার খরচে কত টাকা দেব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার নয় সুরেশ। এবার থেকে এই সমস্ত সম্পত্তির মালিক আমি একা। শাশুড়ি মা সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়েছেন, তাই এই বাড়িতে থাকতে গেলে আমার সব কথা শুনতে হবে। তপনের কথা শুনে সুরেশ এবং মিনা অবাক হয়ে যায়। এরপর তপন তাদেরকে বলে, আজ অফিসে যাচ্ছ না যখন, তাহলে এক কাজ করো, আমার জুতোটা পরিষ্কার করে দাও, আমাকে একটু বাইরে যেতে হবে। এসব আপনি কি বলছেন? মুখ সামলে কথা বলুন। আমি যা বলছি একদম ঠিক বলছি। এখন শুধু জুতো পরিষ্কার করতে দিয়েছি। বেশি নাটক করলে বাড়ির সব কাজ তোর স্বামীকে দিয়ে করাবো। তপনের কথা শুনে মিনা প্রচন্ড রেগে যায় এবং তাকে একটি জোরে থাপ্পড় মেরে দেয়। এরই মধ্যে আরতি দেবী সেখানে চলে আসে। কি রে মিনা, তোর এত বড় সাহস যে তুই আমার জামাইয়ের উপরে হাত তুলেছিস? মা, আপনি নিজের সম্পত্তি ফেরত নিয়ে নিন। আমি আপনার সম্পত্তি নিয়ে থাকতে চাই না। আপনার সম্পত্তির জন্য বাড়ির সকলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আরে না না জামাই বাবাজি, সম্পত্তি ফেরত নিতে যাব কেন? আমি অনেক চিন্তা ভাবনা করে আপনার নামে সবকিছু লিখে দিয়েছি। দেখুন না, আপনার ছেলেও আমার কোনো কথা শুনছে না। সুরেশ, আজ থেকে জামাই বাবাজি যা বলবে তোকে শুনতে হবে। তার মানে তুমি এটা বলতে চাইছো যে আজ থেকে আমি তার গোলাম হয়ে থাকবো? হ্যাঁ, তোর যদি এটাই মনে হয় তাহলে এটাই ভেবে নে। আমরা এখানে থাকলে তবেই তো সুরেশকে তপনের কথা শুনতে হবে। সুরেশ, চলো, আমরা আর এখানে থাকবো না। তুমি একদম ঠিক বলেছো মিনা, এই জায়গাটা আর থাকার মতো নয়। সুরেশ এবং মিনা এই বলে বাড়ির দরজার কাছে চলে যায়। তাদেরকে যেতে দেখে আরতি তাড়াতাড়ি তাদের কাছে আসে। তোরা কোথায় যাচ্ছিস? আমরা আর এই জেলখানাতে থাকতে পারবো না মা, তাই চিরদিনের জন্য এখান থেকে চলে যাচ্ছি। আমার জামাই বাবাজি কি এমন ভুল বলেছে যার জন্য তোদেরকে ঘর ছেড়ে চলে যেতে হবে? তোমার জামাই কোনো ভুল বলেনি মা, তুমিও কোনোদিন ভুল বলো না। আমি সবসময় ভুল ছিলাম, কারণ আজ পর্যন্ত আমার স্ত্রীর সঙ্গে অনেক অন্যায় হয়েছে, কিন্তু আমি একবারের জন্যেও তার প্রতিবাদ করলাম না। কিন্তু আর সহ্য করতে পারবো না মা, আমি চলে যাচ্ছি। চলো মিনা। না না, আমি তোদেরকে যেতে দেব না। সামনে থেকে সরে যান মা, আপনি চাইলেও আমাদেরকে আর আটকাতে পারবেন না। তোর এত সাহস, আমার মুখে মুখে কথা বলছিস? আরতি এই বলে মিনাকে একটি চড় মারতে যায়, কিন্তু মিনা তার হাত ধরে নেয়। আমার গায়ে হাত তোলার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন মা। এতদিন পর্যন্ত আপনি যে অসহায় মিনাকে জানতেন, আজ সে বদলে গেছে। আপনাকে আমি আর ভয় পাই না। বড় বউয়ের এরকম পরিবর্তন দেখে আরতি অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর মিনা সুরেশের সঙ্গে সেখান থেকে চলে যায়। কাজল দূরে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে।
এবং তাদের চলে যাওয়ার পর কাজল নিজের রুমে যায়। অপরদিকে সুরেশ এবং মীনা যখন বাড়ির বাইরে যায়, এমন সময় রামু কাকা তাদের কাছে আসে। বাবু, আপনারা এখান থেকে চলে গেলে আমি এখানে কার জন্য থাকবো? আপনারা আমার বাড়ি চলুন, সেখানে আপনাদের কোনো অসুবিধা হতে দেব না। কিন্তু রামু কাকা, আমরা সেখানে গেলে আপনার অনেক সমস্যা হয়ে যাবে। না বড় বৌমা, তোমরা এই গরিবের বাড়ি গেলে আমি অনেক খুশি হব। এরপর মীনা এবং সুরেশ রামু কাকার বাড়িতে চলে যায়। কাজল, সেদিন যে লোকটা আমাদের বাড়িতে মায়ের হার নিয়ে এসেছিল এবং তোমাকে গহনা চুরির দায়ে ফাঁসিয়েছিল, আমি পুলিশ স্টেশন থেকে তার খোঁজ পেয়েছি। লোকটির নাম পলাশ। তার কাছে গেলে নিশ্চয়ই কিছু জানা যাবে। ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে থেকো। আমার বিশ্বাস সে ভালো লোক নয়। তুমি চিন্তা করছো কেন? আমি পুলিশ, আমার কাছে সব সময় বন্দুক থাকে। এরপর রজত বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে দেখা করে। রজত পুলিশের পোশাক পরে যাওয়ায় পলাশ তাকে দেখে ভয় পেয়ে যায় এবং পালানোর চেষ্টা করে, কিন্তু রজত তাকে ধরে ফেলে। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। ভালোভাবে বল, সেই গহনাগুলো কোথায়? কাজলের নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলি কেন? আমি তপনের কথায় কাজল ম্যাডামকে ফাঁসিয়েছিলাম, এতে আমার কোনো দোষ নেই। গহনা এবং টাকা কোথায়? তপন গহনাগুলো ক্লাবের ডান্সার শিল্পার কাছে রেখেছে। আমি শুধু এতটাই জানি স্যার, এর চেয়ে বেশি কিছু জানি না। আমি আপনাকে শিল্পার বাড়ি দেখিয়ে দিচ্ছি, আপনি তার কাছে যান, সে আপনাকে সব বলে দেবে। এরপর পলাশ রজতকে শিল্পার বাড়িতে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। রজত শিল্পাকে ভয় দেখানোতে শিল্পা তাকে সব গহনা দিয়ে দেয়। তপন আমাকে প্রেম করত, তাই সব গহনাগুলো আমার কাছে রেখেছিল। আমি আপনাকে সব গহনা দিয়ে দিলাম স্যার, টাকাগুলো তপন নিজের কাছেই রেখেছে। আমি আর কোনোদিনও এরকম করব না স্যার, এবারের মতো ছেড়ে দিন। এরপর রজত শিল্পার ঘর থেকে বেরিয়ে আসে। রজত বেরিয়ে যাওয়ার পর শিল্পা তপনকে ফোন করে। হ্যালো তপন, আজকের পর থেকে তোমার সঙ্গে আমার আর কোনো রকমেরই সম্পর্ক নেই। তুমি আর আমার ক্লাবে আসবে না। কি হয়েছে ডার্লিং, তুমি আমার সঙ্গে এরকম করে কথা বলছো কেন? তুমি আমাকে যে গহনাগুলো রাখতে দিয়েছিলে, রজত সেগুলো নিয়ে চলে গেছে। আমি বুঝতে পেরে গেছি এবার তোমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, তাই তোমার সঙ্গে সম্পর্ক রেখে নিজেকে ফাঁসাতে চায় না। শিল্পা এই বলে ফোন কেটে দেয়। শিল্পার ফোন কেটে দেওয়ার পর তপন কিছু ভাবতে শুরু করে। তার মানে আমার আসল রূপ সবাই জানতে পেরে গেছে, এবার আমাকে নিজের শেষ খেলা দেখাতে হবে। তপন এসব কথা ভাবতে ভাবতে তার শাশুড়ির কাছে যায়। মা, একটা ভালো খবর আছে, আপনার গহনাগুলো পাওয়া গেছে। আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। তপন এই বলে আরতি দেবীর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর তারা গাড়ি করে অনেক দূরে যায় এবং একটি পুরানো বাড়ির ভেতরে পৌঁছায়। পুরানো বাড়ির ভেতরে গিয়ে তপন আরতি দেবীকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এইসব কি হচ্ছে জামাই বাবাজি, তুমি এরকম করছো কেন? আমার যেটা দরকার ছিল সেটাই করছি। তোমার ছেলে বউ আমার আসল রূপ জানতে পেরে গেছে, তাই আমি তোমাকে বন্দি করে রাখলাম। এবার তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া তোমাকে ছেড়ে দিলে আমার জায়গা জমি সবকিছু হাতছাড়া হয়ে যাবে। তোমার কথাই আমি নিজের ছেলে আর বৌমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করলাম, সব সময় তাদের উপর অত্যাচার করলাম। শেষমেশ তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে। আমার সামনে এসব নাটক করে কোনো লাভ হবে না মা, আমার মনে কোনো দয়া নেই। আমি যাচ্ছি, আপনি এখানে থাকুন। আপনাকে আর কষ্ট করে মারছি না। কয়েকদিন এই অবস্থায় থাকলে আপনি নিজেই মরে যাবেন। দাঁড়াও তপন, আমাকে এভাবে ছেড়ে যেও না, এটা ভালো হচ্ছে না তপন। এরপর তপন সেখান থেকে বেরিয়ে পড়ে। তপন যখন বাড়ির কাছে পৌঁছায়, এমন সময় সুরেশ এবং রজত তাদের বউয়ের সঙ্গে সেখানে আসে এবং তপনকে ধরে ফেলে। খবরদার সুরেশ এবং রজত, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, তোমাদের মা আমার কাছে বন্দি আছে। তোমরা যদি আমার উপর কোনো রকম আঘাত করার চেষ্টা করো, তাহলে তোমার মা আর বাঁচবে না। এর কথা শুনতে হবে না রজত, একে মেরে মেরে শেষ করে দাও। সে যেন আর কোনোদিনও এরকম কোনো খারাপ কাজ করতে না পারে। তোমার মা সত্যি সত্যি আমার কাছে বন্দি আছে, আমি তোমাদের সঙ্গে মজা করছি না। বন্দি আছে না বলে এটা বলে যে বন্দি ছিলাম। আপনি এখানে? তুমি যখন মাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলে, তখন আমি তোমার পিছু নিয়েছিলাম। তারপর মাকে বন্দি করে বেরিয়ে আসতে আমি গিয়ে মাকে ছাড়িয়ে নিজের সঙ্গে নিয়ে এসেছি। সুরেশ, রজত, এই লোকটার জন্য আমি তোদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। এই লোকটাকে ছাড়িস না।
এরপর সুরেশ এবং রজত তপনকে খুব মারধর করে এবং কিছু সময় পর রূপা সেখানে আসে। রূপা চুরির টাকা নিজের ভাইদের হাতে দিয়ে তপনকে নিয়ে সেখান থেকে চলে যায়। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি তোমাদের উপরে অনেক অত্যাচার করেছি। আমার নিজের মেয়ে এতদিন পর্যন্ত আমাকে ঠকালো, কিন্তু আমার দুই বৌমা আমাকে বাঁচিয়েছে। চলো বৌমা, আমরা ঘরের ভেতরে যাই। আজ থেকে আমরা আগের মতো একসঙ্গে থাকবো। এরপর থেকে আরতি দেবী নিজের দুই ছেলে এবং বৌমাদের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।